Okay, class 8 history chapter number 2 from trade to territory. The company establishes power. Company মানে কার জন্য কথা বলা হচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, কোম্পানি মানে এখানে বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা হচ্ছে ব্রিটিশের কোম্পানি। তারা কিভাবে তাদের পাওয়ারটা আমাদের এখানে ইন্ডিয়াতে স্ট্যাবলিশ করলো বা স্থাপনা করলো। Aurangzeb was the last of the powerful Mughal rulers. মার্ক করে রাখবে। তো মুঘল রুলার্সের মধ্যে সবথেকে পাওয়ারফুল যে লাস্ট রুলার ছিল সে ছিল অরঙ্গজেব। He established control over a very large part of the territory known as India. যেটা আমরা এখন ইন্ডিয়া থাকি সেখানে অনেকটা জায়গায় কিন্তু উনি তার কন্ট্রোল রেখেছিলেন। কে রেখেছিলেন? অরঙ্গজেব। After his death in 1707, many Mughal governors, মুঘল গভর্নর্সকে সুবেদাস বলা হতো, মার্ক করে রাখবে, and big zamindars began asserting their authority and establishing regional kingdoms. তো যখন 1760 সালে অরঙ্গজেব মারা গেলেন, তা অনেকগুলো যারা সুবেদার ছিল, বড় বড় জমিদার ছিল, তারা বলল ভাই এবার এইটা আমার এলাকা, এইটা আমার এলাকা, এরকম করে সবাই নিজে নিজে সব নিজের এলাকা বলতে লাগলো। কেন তো রাজা তো নেই, ও তো মরে গেছে, ঝামেলা লেগে গেল। As powerful regional kingdoms emerged in various parts of India, Delhi could no longer function as an effective center. এবার সেই সময় কি হলো, ভারতে অনেক অনেক জায়গায় বড় বড় পাওয়ারফুল কিংডম মানে সাম্রাজ্য বা রাজ্য রাজাদের তৈরি হতে লাগলো। আর আগে তো অরঙ্গজেব ছিল, তখন কি ছিল মানে বলতে গেলে তখন নিউ দিল্লি বা দিল্লি যেটা ছিল ওটা অ্যাজ এ ক্যাপিটাল ছিল, মেইন সেন্টার ছিল। কিন্তু এবার কিন্তু ওর মারা যাওয়ার পর কিন্তু আর থাকলো না। কেন? ওর থেকে ভালো ভালো পাওয়ারফুল রাজা অনেক অনেক জায়গায় চলে এসেছিল। By the second half of the 13th century, however, a new power was emerging on the political horizon, the British. তাই যে সেকেন্ড হাফ অফ দ্য 18th century মানে 1800 সামথিং লাইনে আর একটা নতুন শক্তি আস্তে আস্তে উপরে আসছিল। কারা? ব্রিটিশরা। Did you know that the British originally came as a small trading company and were reluctant to acquire territories? তা বলছে প্রথমে কিন্তু ব্রিটিশরা ব্যবসা মানে একটা ব্যবসায়িক কোম্পানি হিসাবে এসেছিল ওরা, যে আমরা একটা কোম্পানি যারা বিজনেস করতে এসেছি, আমরা ওই অ্যাকোয়ার টেরিটরিজ মানে আমরা কবজা করে করে আমরা থাকার মতন মানসিকতা নেই আমাদের, আমরা চাই না। হাউ ডিড দে কাম টু বি মাস্টার্স অফ আ ভাস্ট এম্পায়ার? কিন্তু লাস্টে পরে পরে আমরা তো জানি সবাই কি গোটা ইন্ডিয়াকে তারা কিভাবে একটা কন্ট্রোল করে নিয়েছিলেন। ইন দিস চ্যাপ্টার ইউ উইল সি হাউ দিস কেম অ্যাবাউট। এই যে একটা ছবি দিয়েছে দেখো, ফিগার 1, বাহাদুর শাহ জাফর অ্যান্ড হিজ সন্স বিং অ্যারেস্টেড বাই ক্যাপ্টেন হডসন। সো ব্রিটিশ ক্যাপ্টেন হডসন উনি দুটো মুঘল এম্পায়ার বাহাদুর শাহ জাফর এবং তার ছেলেগুলোকে অ্যারেস্ট করে নিয়েছে। আফটার অরঙ্গজেব দের ওয়াজ নো পাওয়ারফুল মুঘল রুলার, বাট মুঘল এম্পায়ার্স কন্টিনিউ টু বি সিম্বলিক্যালি ইম্পর্টেন্ট। কিন্তু তাও ছোটোখাটো যারা ছিল মুঘল এম্পায়ার, তারা নামে ইম্পর্টেন্ট ছিল। সিম্বলিক্যাল মানে নাম নিয়ে। In fact, when a massive rebellion against British rule broke out in 1857, এটা বলা হয় খুব নামে 1857 কি জং, বিদ্রোহ, ঠিক আছে। বাহাদুর শাহ জাফর, the Mughal emperor at the time, was seen as the natural leader. তো এই সময় যে এটা হয়েছিল এই যুদ্ধটা, বাহাদুর শাহ জাফর উনি ছিলেন মেইন লিডার, ওনাকে সবাই লিডার হিসাবে দেখছিলেন। Once the revolt was put down by the company, Bahadur Shah Zafar was forced to leave the kingdom and his sons were shot in cold blood. তো বাহাদুর শাহ জাফর তো বয়স্ক ছিল, বৃদ্ধ ছিল, ওনাকে ওখান থেকে যেতে বলা হলো যে আপনি আসে চলে যাও, আর ওদের ছেড়ে দেখে একদম নির্মমভাবে হত্যা করে দিল, গুলি করে দিয়েছিল। East India Company comes east. In 1600, East India Company acquired a charter from the ruler of England, Queen Elizabeth I, granting it the sole right to trade with the East. তা 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তখন ওনা মহারানী এলিজাবেথ I উনি ওনাকে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা পারমিশন দিয়ে দিল। কি পারমিশন দিল? ইস্ট মানে পূর্ব দিকে, তোমরা পূর্ব সাইডে যারা যতগুলো দেশ আছে ওখানে তোমরা সোল রাইট মানে শুধু তোমাদের মানে ওই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অধিকার আছে, তোমরাই ওইদিকে বিজনেস করবে, আর কেউ করবে না। This meant that no other trading group in England
could compete with the East India Company. তার মানে ইংল্যান্ডে আর অন্য কোনো কোম্পানি এদের সঙ্গে কম্পিটিশন করবে না। কাদের সাথে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। With this charter মানে ওই রুল বা পারমিশন যেটা বলছি আমরা, the company could venture across the oceans looking for new lands from which it could buy goods at a cheap price and carry them back to Europe to sell at higher prices. এই যে অধিকারটা পেয়ে গেল, এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমুদ্র জাহাজ নিয়ে নতুন নতুন জায়গা খুঁজতে অধিকার পেয়ে গেল, যেখানে যেমন সস্তা দামে সব মাল কিনতে পারবে এবং বেশি দামে তারা ইংল্যান্ডে গিয়ে ইউরোপে গিয়ে বিক্রি করতে পারবে। The company did not have to fear competition from the English trading competition. তাদের কোনো ভয় নেই অন্য কোম্পানি, আরও অন্য কোম্পানি ছিল ওখানে তখন, ঠিক আছে, কিন্তু কারোর সঙ্গে ভয় ছিল না, যেহেতু খালি ওদেরকে অধিকার দিচ্ছিল। Mercantile trading companies in those days made profit primarily by excluding competition so that they could buy cheap and sell dear. এই মার্কেন্টাইল মানে দেখো মিনিং দেওয়া আছে, a business enterprise that makes profit primarily through trade, buying goods cheap and selling them at higher prices. মানে বিজনেস করছে, সস্তা দামে কিনে বেশি দামে বিক্রি করছে, এরকম এদেরকে বলা হতো মার্কেন্টাইল, ঠিক আছে। এবার এই যে কোম্পানিগুলো ছিল সেই সময় কি ছিল? একটা পদ্ধতি ছিল প্রফিট করা, কি ছিল? কম্পিটিশন থাকবে না। ধরো 4টে কোম্পানি আছে, একটা কোম্পানি বললো আমি ইস্ট দিকে, ওকে পারমিশন দিলে ইস্ট দিকে, একটা বললো তুই ওয়েস্টের দিকে, একটা বললো নর্থ, একটা বললো সাউথ, তাহলে কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নাই, যে যেদিকে পাবে সস্তা দামে কিনবে, বেশি দামে বিক্রি করবে, তাহলে সব কোম্পানি নিজে লাভ করে নিচ্ছে, কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই। সেল ডিয়ার মানে হচ্ছে বেশি দামে, হ্যাঁ। The Royal Charter, however, could not prevent other European powers from entering the eastern markets. কিন্তু এই যে এলিজাবেথ এই ফরমানটা দিল বা পারমিশন দিল, অর্ডার দিল একটা, এটা থেকে কিন্তু অন্য যে কোম্পানিগুলো ছিল, ইউরোপিয়ান পাওয়ারসগুলো ছিল, বা ইউরোপ বলতে শুধু ইংল্যান্ড তো নয়, ইউরোপে তো আরও ওগুলো দেশ আছে, ফ্রান্স আছে, তা ওখান থেকে যে কোম্পানিগুলো ওদেরকে আটকাতে পারে নাই, কারণ এটা তো শুধু ইংল্যান্ডের জন্য, মানে যদিও ইউরোপে ছিল, তখন ইউরোপের রানী ছিল কুইন এলিজাবেথ, কিন্তু তারা অত শুনতো না অন্যরা। By the time the first English ships sailed down the west coast of Africa, round the Cape of Good Hope and crossed the Indian Ocean, the Portuguese had already established their presence in the western coast of India and had their base in Goa. তো যতক্ষণ এরা ইংলিশ শিপ জাহাজরা ওয়েস্ট কোস্ট মানে আফ্রিকা থেকে আস্তে আস্তে গুড হোপ থেকে, কেপ অফ গুড হোপ থেকে আস্তে আস্তে ইন্ডিয়ান ওশান ক্রস করে এলো, কোথায় এলো? এই গোয়া এদিকে। তখন দেখছি তাদের আসার আগে কিন্তু পর্তুগিজ ওখানকার একটা কোম্পানি কিন্তু ওখানে এসে ওরা রেডি হয়ে বসে আছে। In fact, it was Vasco da Gama, a Portuguese explorer, who had discovered this sea route to India in 1498. তা আসলে কে ছিল এটা? ভাস্কো ডে গামা ছিল, এটা মার্ক করে রাখবে। উনি প্রথমে কিন্তু এই সমুদ্র রাস্তাটা ইন্ডিয়া আসা এটা খুঁজেছিলেন 1498 ইয়ারে। and he was a Portuguese explorer মানে যে এদিক ওদিক ঘুরে নতুন নতুন জায়গা খুঁজতে থাকে। By the early 17th century, the Dutch too were exploring the possibilities of trade in the Indian Ocean. তো একটা হলো আমাদের পর্তুগিজ হলো, এরপর ডাচরাও কিন্তু আমাদের এদিকে আসতে লাগলো। Soon the French traders arrived on the scene. আর খুব শীঘ্রই কিন্তু ফ্রান্সের লোকেরাও এদিকে বিজনেসম্যানরা চলে আসতে লাগলো। তার মানে ইংলিশ, পর্তুগিজ, তারপরে ডাচ আর ফ্রেঞ্চ, এই চারটে কিন্তু চলে এলো। The problem was that all the companies were interested in buying the same things. এক জায়গায় চলে এলো, সবারই ওই একই জিনিস দরকার। The fine qualities of cotton and silk produced in India had a big market in Europe. ভারতে কটন আর সিল্ক খুব ভালো তৈরি হতো আর সেটার খুব ডিমান্ড ইউরোপে। পেপার, মশলা, স্পাইসেস, গোলমরিচ, ক্লোভস যেটা লবঙ্গ বলি আমরা, কার্ডামাম, দালচিনি, না এটা এলাচ, অ্যান্ড সিনেমাম হচ্ছে দালচিনি, টু ওয়ার ইন গ্রেট ডিমান্ড, মশলাগুলো খুব ডিমান্ডে ছিল। Competition amongst the European companies inevitably pushed up the prices at which these goods could be purchased, and this reduced the profits that could be earned. The competition প্রচুর, বেশি যদি কাস্টমার হয়ে যায় তো দাম মালের দাম বেড়েই যাবে, স্বাভাবিক। দাম বেড়ে গেল তাদের প্রফিটটা কমে গেল। হ্যাঁ,
The only way of the trading company could flourish was by eliminating rival competitors. তার কিভাবে প্রফিট করতে পারতো? যারা রাইভাল মানে তারা যাদের আরো ছিল, যারা মানে অন্য যে কোম্পানিজগুলো আছে তাদের এগেইনস্টে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া। The urge to secure markets therefore led to fierce battles between the trading companies. Through the 17th and 18th centuries, they regularly sank each other's ships, blockaded routes, and prevented rival ships from moving with supplies of goods. তাহলে এবার কি হলো, একটা যুদ্ধ হতে লাগলো রেগুলারলি, হ্যাঁ, এবং তখন তো সমুদ্র থেকে আসতো, এ ওর জাহাজ ডুবি দিচ্ছে, ও ওর জাহাজ ডুবি দিচ্ছে, রাস্তা ব্লক করতো, হ্যাঁ, তারপরে যে যে মালপত্র নিয়ে আসতো সেগুলো আটকে নিত, এইভাবে তারা সব এক অপরকে জ্বালাতে লাগলো। Trade was carried on with arms and trading posts were protected through fortification. এবার সব অস্ত্র শস্ত্র নিয়ে সব গোলা বারুদ নিয়ে সব ব্যবসা করতে লাগলো, মানে জাহাজে সব এবার হাতিয়ার রাখতে লাগলো, আগে ছিল না প্রথম দিকে। এবং যেখানে যেখানে মেন বিজনেস সেন্টার ছিল সেগুলোকে সব ফর্টিফিকেশন মানে ঘিরে টিরে নিয়ে আর্মি টার্মি নিয়ে তারা রাখতে লাগলো। This effort to fortify settlements and carry out profitable trade also led to intense conflict with the local rulers. তো এই যে ওরা ভাই এবার বড় বড় জায়গা ঘিরে তারা কিলা বানাতে লাগলো, আর্মি রাখতে লাগলো, এবার এদের সঙ্গে লোকাল যারা রুলার ছিল, এই আমাদের এখানে এসে এত বড় বড় আর্মি নিয়ে আসছে, এত হাতিয়ার ফাতিয়ার এতই করছে, ওদের সঙ্গে ঝামেলা হতে লাগলো। The company therefore found it difficult to separate trade from politics. এবার ওদের বিজনেস, ওরা দেখছে আমরা তো বিজনেস করছি পয়সার জন্য, এবার পলিটিক্স মানে রাজা নেতা কেতা সব চলে আসছে এর মধ্যে, খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। Now let us see how this happened. এবার কিভাবে এই ঝামেলাটা চলছিল বা কি করলো তারপরে এরা দেখবো আমরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিগেন্স ট্রেড ইন বেঙ্গল। বেঙ্গল মানে আমাদের পশ্চিম বাংলায়, অ্যাকচুয়ালি তখন তো বেঙ্গল মানে আমাদের বেঙ্গল বাংলাদেশ এগুলো সব অনেকটা নিয়েছিল। The first English factory was set up on the banks of river Hooghly in 1651. mark করে রাখবে। This was the base from which the company's traders known as that time as factors operated. তখন কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বড় বড় ব্যবসাদার ছিল কি বলা হতো? ফ্যাক্টরস। মার্ক করে রাখবে এগুলো। তা এইখান থেকে তারা এই যে ফ্যাক্টরিটা তৈরি হয়েছিল হুগলিতে, এখান থেকে সব কন্ট্রোল করতে লাগলো। The factory had a warehouse where goods for export was stored and it had offices where company officials sat. তো এই যে ফ্যাক্টরিটা ছিল সেখানে ওয়্যারহাউস মানে গোডাউন, যেখানে মালপত্রগুলো স্টক থাকতো, এক্সপোর্ট মানে বাইরে বিদেশে যেগুলো পাঠানোর জন্য, প্লাস ওখানে অনেকগুলো অফিস ছিল যেখানে কোম্পানি অফিসার্সগুলো বসে সব কাজকর্ম করতো। As trade expanded, the company persuaded merchants and traders to come and settle near the factory. যেমন যেমন ব্যবসাটা বাড়তে লাগলো, কোম্পানি কি বললো, ভাই যারা যারা বড় বড় বিজনেসম্যান এরা আছো তোমরা সব এই আমাদের কাছে কাছে থাকো, এখানে ঘর বানাও, বাড়ি বানাও, এখানে কাছে কাছে থাকো। By 1696 it began building a fort around the settlement. সেটেলমেন্ট মানে এই যে ফ্যাক্টরিটা তৈরি হলো তার আশেপাশে অনেকগুলো ফোর্ট তৈরি হতে লাগলো। 2 years later it bribed Mughal officials into giving the company zamindari rights over 3 villages. One of these was Kaligata, which later grew into the city of Calcutta or Kolkata and is known today. তাহলে এরপরে কি করলো, 2 বছর পর মানে 1699 ব্রিটিশরা কি করলো, মুঘল কিছু বড় বড় যে অফিসার ছিল মুঘলদের তাদেরকে ঘুষ দিয়ে দিল, ব্রাইব করে বললো ভাই তোমাদেরকে ভাই 3টে গ্রামে তোমাদেরকে রাইট, তোমাদেরকে অধিকার দিয়ে দিচ্ছি। তখন কলকাতা একটা গ্রামই ছিল, কি হতো ক্যালিকাট, ক্যালিকাটা, যেটা এখন কলকাতা হয়েছে, ঠিক আছে। It also persuaded the Mughal Emperor Aurangzeb to issue a farman granting the company the right to trade duty free. এবং উনি ব্রিটিশরা অফিসাররা এই অরঙ্গজেব ওর কাছেও গেলেন, পারসুয়েটেড মানে কাছে গিয়ে বলা, কথা বলা, ওনাকে বলেন যে আপনি একটা ফরমান জারি করে, ফরমান মানে অর্ডার, আগে দেখবি সব সিরিয়াল দেখা এরকম লম্বা করে চিঠি খোলে, ফরমান মহারাজকে ফরমান আয়া হ্যায়, বলছে আপনি একটা ফরমান জারি করে দিন যে আমরা আমাদের ডিউটি ফ্রি মানে ট্যাক্স ছাড়া আপনাদের এদিকে সব বিজনেস করতে পারবো। এটা লেখা আছে ফরমান, রয়্যাল এডিক্ট আর রয়্যাল অর্ডার, রাজার থেকে বা যে মেন হেড আছে তার কাছ থেকে কোনো অর্ডার। The company tried continuously to press for more concessions and manipulate existing privileges. Aurangzeb's farman, for instance, had granted only the company the right to trade duty free, but officials of the company who were carrying on private trade on the side were expected to pay duty. এবার কোম্পানি বারবার চেষ্টা করছে
যে আমাদেরকে যেন আরও ফ্যাসিলিটি পায়, বেশি লাভ হবে। যেমন এবং তারা যে ফ্যাসিলিটি এখন পেয়েছে সেগুলোকেও পাল্টাতে চাইছে, মানে তার মধ্যে আরও ফ্যাসিলিটি চাইছে। যেমন অরেঞ্জেব যে ফারমানটা জারি করেছিল ওখানে শুধু কি ছিল, কোম্পানিকে ডিউটি ফ্রি, মানে ট্যাক্স ছাড়া তোমরা বিজনেস করো, কোম্পানিকে দিয়েছিল। কিন্তু কোম্পানি যারা ধরো আমি কোম্পানিতে কাজ করি কিন্তু আমিও একটা বিজনেসম্যান, বুঝতে পারলি তো, আমি কোম্পানি একটা কাজ করি কিন্তু আমিও সাইডে বিজনেস করছি। সেরকম অনেক ব্রিটিশ যারা অফিসিয়াল ছিল বিজনেস করতো তাদেরই কিন্তু ট্যাক্স দিতে হতো, তারা তো কোম্পানির মধ্যে পড়ছে না, তারা তো আলাদাভাবে করছে। সো দে নিড টু পে দ্য ট্যাক্সেস। দিস দে রিফিউজ টু পে, কজিং অ্যান ইনর্মাস লস অফ রেভিনিউ ফর বেঙ্গল। এবার এই যে কোম্পানি অফিসাররা ছিল যারা আলাদা করে বিজনেস করছিল ওরা বারণ করে দিল এবার আমরাও ট্যাক্স দেবো না। এবার অফিসার ঠিক আছে, এই জন্য মানে ওয়েস্ট বেঙ্গলে অনেক ট্যাক্সের ক্ষতি হলো, ওদের কাছ থেকে ট্যাক্স পাচ্ছিল। হাউ কুড দ্য নবাব অফ বেঙ্গল মুর্শিদ কুলি খান নট প্রোটেস্ট? এবার এত কিছু হয়ে তখনকার একজন নবাব ছিল মুর্শিদ কুলি খান, তাহলে উনি এত অত্যাচার করে কেন বিরোধ করবেন না? মানে বিরোধ করেছিলেন এত দেখে। একটা ছবি দিয়েছে দেখো, লোকাল বোটস ব্রিং গুডস ফ্রম শিপস ইন মাদ্রাস, পেইন্টেড বাই উইলিয়াম সিমসন 1867। অনেক পুরোনো পেন্টিং, মাদ্রাসে এটা, মানে জাহাজ থেকে সব মালপত্র নামছে। হাউ ট্রেড লেড টু ব্যাটলস, মানে ব্যবসা করতে করতে কিভাবে সব যুদ্ধ করতে লাগলো, তাই না? ছবি দিয়েছে একটা রবার্ট ক্লাইভ। থ্রু দ্য আর্লি 18th century, the conflict between the company and the Nawabs of Bengal intensified মানে বেড়ে গেল, ঝামেলাটা আরো বেড়ে গেল। কাদের মধ্যে? কোম্পানি আর নবাবস অফ বেঙ্গল। After the death of Aurangzeb, the Bengal Nawabs asserted their power and autonomy as other regional powers were doing at that time. তা অরঙ্গজেবে মারা পর বেঙ্গলে যে অন্য নবাবগুলো ছিল, আর অনেকগুলো নবাব ছিল, তারা নিজে অধিকার সব জায়গায় বলতে লাগলো। অটোনমি মানে যে আমি এখানকার রাজা, এরকম করে। মুর্শিদ কুলি খাঁ was followed by আলিবর্দী খাঁ and then সিরাজউদ্দৌলা as the নবাব অফ বেঙ্গল। তা মুর্শিদ আলী কুলি খাঁ ছিলেন, তারপরে উনি মারা যাওয়ার পর আলিবর্দী খাঁ, উনা মারা যাওয়ার পর সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা এটা বাংলা বোধহয় সিরিয়ালও আসতো বোধহয়, মনে হয় জিতে না কিছুতে। Each one of them was a strong ruler. এই তিনটি কিন্তু ভালো মজবুত রুলার ছিল, স্ট্রং ছিল। They refused to grant the company concessions, demanded large tributes for the company's right to trade, denied it any right to mint coins, and stopped it from extending its fortifications. মার্ক করে রাখবে, তো এরা কোম্পানিকে কোনো কনসেশন দিত না, মানে বলতো না আমরা কোনো কনসেশন দেবো না। তারা কোম্পানির কাছ থেকে অনেক ট্রিবিউট মানে গিফট উপহার বলতো, তোমরা আমাদেরকে দাও, তোমরা তো বাইরে থেকে ব্যবসা করছো, এখানে লাভ করছো, দাও আমাদেরকে, এই দাও ও দাও। আর তাদেরকে মিন্ট কয়েন্স মানে কয়েন ছাপাতে দিত না, কয়েন তৈরি করতে দিত না, এবং স্টপড ইট ফ্রম এক্সটেন্ডিং ইটস ফর্টিফিকেশনস, এবং যাদের ওদের ফোর্ট ছিল সেগুলোকে আর বাড়াতে দিত না। যা তোমরা বানিয়েছো এটাকে আর তোমরা বাড়াতে পারবে না। Accusing the company of deceit, they claimed that the company was depriving the Bengal government of huge amounts of revenue and undermining the authority of the Nawab. ওরা কি বলতো, ভাই তোমরা আন্ডারমাইনিং মানে আমাদের নবাবকে তোমরা সম্মান দিচ্ছ না, আমাদের অবহেলা করছো, ঠিক আছে, এবং আমাদের রাজ্যকে তোমরা এই ট্যাক্স না দিয়ে আমাদেরকে কমজোর করছো, আমাদেরকে আর্থিক নোকসান করছো আমাদেরকে। It was refusing to pay taxes, writing disrespectful letters and trying to humiliate the Nawab and his officials. তা কি করছে? ইট মানে কাকে বলছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা বলছে আমরা ট্যাক্স দেবো না। রাইটিং ডিসরেসপেক্টফুল লেটার্স মানে অসম্মানজনক, তাদেরকে চিঠি পাঠাতো নবাবদেরকে, কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোকেরা। অ্যান্ড ট্রাইং টু হিউমিলেট দ্য নবাব অ্যান্ড হিজ অফিসিয়ালস, এবং নবাব আর তাদের নবাবের যারা মন্ত্রী তন্ত্রী ছিল তাদেরকে হিউমিলেট মানে লজ্জিত, ওদেরকে অসম্মান করতো সব। কারা করছো? এই কোম্পানি অফিসাররা সব। The company on its part declared that the unjust demands of the local officials were ruining the trade of the company and trade could flourish only if the duties were removed. কোম্পানি কি বলতো ওটা থেকে, ভাই এই সব তো অন্যায় হচ্ছে আমাদের উপরে, আমরা ব্যবসা করতে পারছি না, আমাদের লাভ হচ্ছে না, আর আমাদের ভালো কখন হবে? যদি এই সব ডিউটিস বা রিমুভড মানে ট্যাক্সগুলো যদি সরিয়ে নেওয়া হয়। It was also convinced that to expand trade it had to enlarge its settlements, buy up villages
and rebuild its force. আর এটা বলছে যে এটা খুব দরকার যে আমাদেরকে ভাই ব্যবসা ভালো করে করতে গেলে বাড়াতে গেলে আমাদেরকে আরও আমাদের জায়গাগুলো বাড়াতে হবে, আমাদেরকে অনেকগুলো গ্রাম কিনতে হবে এবং আমাদের ফোর্সগুলোকে আরও ভালো করে তৈরি করতে হবে আর বাড়াতে হবে। The conflicts led to confrontations and finally culminated in the famous battle of Plassey, যেটা পলাশি কা যুদ্ধ আমরা বলি, ব্যাটল অফ পলাশি বলি আমরা। আস্তে আস্তে গিয়ে এটা একটা এই ঝামেলার জন্য একটা বড় যুদ্ধ তৈরি হয়ে গেল। কোন যুদ্ধটা? ব্যাটল অফ পলাশি। The Battle of Plassey, when Ali Mardi Khan died in 1756, Sirajuddaulah became the Nawab of Bengal. তো যখন মারা গেলেন আলিবর্দী খান তখন সিরাজউদ্দৌলা নবাব বানলো। The company was worried about his power and keen on a puppet ruler who would willingly give trade concessions and other privileges. A company ও একটু টেনশনে পড়ে গেল যে তো আলিবর্দী খান এও তো আমাদেরকে ছাড়বে না, তা একটা আমাদেরকে পাপেট রুলার চাই। পাপেট রুলার মানে দেখো দেওয়া আছে লিটারালি এ টয় দ্যাট ইউ ক্যান মুভ উইথ স্ট্রিংস। দেখেছিস তো পুতুল নাচ দড়ি দিয়ে নাচানো হয়, তার মানে কি এখানে এমন লোককে তারা রাখবে যে তাদের ইশারায় কাজ করবে। কাদের ইশারায়? কোম্পানি ইশারায়। তো এখানে মানেটা হচ্ছে এটা যে কোম্পানি ইশারায় যে কাজ করবে সেরকম তারা একটা রুলার চাইছিল। সো ই ট্রাইড থ্রু দো উইদাউট সাকসেস টু হেল্প ওয়ান অফ সিরাজউদ্দৌলাস রাইভালস বিকাম দ্য নবাব। তা অনেক চেষ্টা করলো কোম্পানি যে একটা সিরাজউদ্দৌলার বিরোধীকে ওখানকার নবাব বানিয়ে দিত, কিন্তু তারা সাকসেস পেল না এটার মধ্যে। An infuriated Sirajuddaulah asked the company to stop meddling in the political affairs of his dominion, stop fortification and pay the revenues. এবার ইনফিউরিয়েটেড মানে রেগে, যখন দেখলো ভাই আমার বিরোধী এরকম করছে, রেগে রেগে বলে এইসব বন্ধ করে দাও, আমাদের রাজনীতির মধ্যে দখল দেবে না এবং তোমরা ফর্টিফিকেশন এসব বন্ধ করবে, ট্যাক্স দেবে। After negotiations failed, the Nawab marched with 30,000 soldiers to the English factory at Kasim Bazar, captured the company officials, locked the warehouse, disarmed all Englishmen and blockaded English ships. কি ভাই সব কথাবার্তা হলো, নেগোসিয়েশন হলো, শুনছে না। নবাব 30,000 সোলজার নিয়ে গিয়ে ওদের কাসিম বাজারে যে ওয়ার হাউসটা ছিল ওখানে সব বন্ধ টন্ধ কবজা করে নিয়ে তাদের যে অফিসার ছিল ওদেরকে সব অ্যারেস্ট করে নিল এবং ওখানে সব ওদের হাতিয়ার ফাতিয়ার সব ওদেরকে ছাড়া করালো। Then he marched to Calcutta to establish control over the company's fort there. তারপর এখান থেকে কোথায় গেলেন? কলকাতা গেলেন। On hearing the news of the fall of Calcutta, company officials in Madras sent forces under the command of Robert Clive. Reinforced by naval fleets, prolonged negotiations with the Nawab followed. Finally, in 1757, Robert Clive led the company's army against Sirajuddaulah at Plassey. One of the main reasons for the defeat of Nawab was the forces led by Mir Jafar, one of the Sirajuddaullah's commanders, never fought the battle. খুব ভালো বলছে এখানে কি এবার দেখছে ভাই এত ইয়ে করে নিচ্ছে, কাসিম বাজার চলে গেল, কলকাতাও কবজা করে নিল, এবার তো খুব খারাপ অবস্থা। তা ব্রিটিশদের ম্যাড্রাসে এইদিকে অনেকগুলো ওদের পোস্ট ছিল, ওখানকার আর্মি প্লাস অন্য অন্য জায়গায় আর্মিগুলো নিয়ে ফ্লিট মানে জাহাজের দল এইদিকে পাঠালো বেঙ্গল দিকে, দিয়ে অ্যাটাক করালো, দিয়ে হারিয়ে দিল। আর হারার মেন একটা ছিল ওদের একটা গদ্দার ছিল, একটা কমান্ডার মানে সেনাপতি মীর জাফর, নিশ্চয়ই নাম শুনেছিস। সে গদ্দারি করলো, কেন সে তার আন্ডারে অনেকগুলো আর্মি ছিল মানে সোলজার ছিল, সে যুদ্ধ লড়েই নাই। ও যদি লড়তো ব্রিটিশ কোনোদিন জিততে পারতো না একদম। Clive had managed to secure his support by promising to make him Nawab after crushing Sirajuddaulah. তা রবার্ট ক্লাইভ তাকে বলেছিল, কাকে বলেছিল? মীর জাফরকে, জি ভাই ওকে হারানোর পর তোমাকে নবাব বানাবো। The Battle of Plassey became famous because it was the first major victory the company won in India. এটা প্রথম ফার্স্ট টাইম একটা বড় যুদ্ধ কোম্পানি জিতেছিল, বড় যুদ্ধ। সিরাজউদ্দৌলা ছবি দিয়েছে আর উপরে ছবিটা আছে দ্য জেনারেল কোর্ট রুম, ইস্ট ইন্ডিয়া হাউস, লেডেন হল স্ট্রিট। এটা কোর্টের রুম, বলি তো কোর্ট, জাজরা বসে আছে, দেখতে পাচ্ছিস? আচ্ছা, The promise of riches কি বলছে বক্সটা দেখো। The territorial ambitions of the mercantile East India Company were viewed with distrust and doubt in England. বলছে ইংল্যান্ডে লোকেরাই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে টেরিটোরিয়াল মানে এত এত এলাকা তাদেরকে দিয়ে দিয়েছে, এইসব দেখে কিন্তু ওখানকার লোকেরা কিন্তু তারা সন্দেহ করত, তারা ঠিক চোখে দেখতো না, মানে কিরকম লাগতো, মানে ভালো মনে করতো না সোজা কথা।
After the Battle of Plassey, Robert Clive wrote to William Pitt, one of the principal secretaries of state to the English monarch on 7 January 1759 from Calcutta. তো এই যে যুদ্ধ হয়েছিল তারপরে রবার্ট ক্লাইভ ওই তো ছিল কমান্ডার, ওই লিড করেছিল, সে ইংল্যান্ডে যে ব্রিটিশ সেক্রেটারিজ মানে রানীর সেক্রেটারি বা রানীর মেন কাজের লোক ওনাকে চিঠি লিখেছিলেন। কি লিখেছিলেন? বাট সো লার্জ a sovereignty may possibly be an object too extensive for a mercantile company. I flatter myself that there will be little or no difficulty in obtaining the absolute possession of these rich kingdoms. Now I leave you to judge whether an income yearly of 2 million sterling with the possession of 3 provinces be an object deserving the public attention. বলছে কি লিখেছিলেন, এর মানেটা হচ্ছে যে এত বড় একটা সোভারেন্টি মানে দেশ ভারতকে বলছে যেখানে বিভিন্ন রকম ধর্মজাতি লোকরা থাকে, সেখানে একটা অবজেক্ট হিসাবে দেখছে, মানে একটা বস্তু, একটা জায়গা, হ্যাঁ, তাদের জন্য মার্কেন্টাইল কোম্পানি, মার্কেন্টাইল মানেটা পড়লাম যারা প্রফিটের জন্য, কোন কোম্পানিকে বলছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আই ফ্ল্যাটার মাইসেলফ দ্যাট দেয়ার উইল লিটল অর নো ডিফিকাল্টি ইন অবটেইনিং দ্য অ্যাবসলিউট পজিশন। বলছে আমি খুব ভালো করে আমি বলছি, বিশ্বাসের সাথে বলছি কি কোনো অসুবিধা নেই এই দেশে কবজা করা, ঠিক আছে, কোনো অসুবিধাই নেই। এবার আপনারা আপনার উপরে মানে ছেড়ে দিচ্ছি, আই লিভ অন টু ইউ জাজ, কি আপনারা বছরে বছরে ওই 2 মিলিয়ন স্টার্লিং একটা কারেন্সি তখনকার, এতটা আপনারা ইনকাম করতে চাই না কি করতে চান, মানে ও বলতে চাইছে যে দেশটাকে আরো কবজা করা যায়, বুঝলি তো। After the defeat of Plassey, Sirajuddaulah was assassinated and Mir Jafar made the Nawab. এই হারাপা ওনাকে হত্যা করে দেয়া হলো, হ্যাঁ, সিরাজউদ্দৌলাকে মীর জাফরকে নবাব করা হলো। The company was still unwilling to take over the responsibility of administration. কিন্তু কোম্পানি বলছে ভাই আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালাবো না, মানে আমরা এই রাজপাট চালাবো না, এই পাবলিক জনতা পর্যন্ত ওইসব দেখবো না, আমরা ব্যবসা করবো, প্রফিট করবো। পাবলিক ওইসব চালানো তো একটা হেটকাল ব্যাপার না, সমস্যা টমস্যা ওদের ব্যবস্থা করতে হবে, ফিটকাল ওইসব করবো না। ইটস প্রাইম অবজেক্টিভ ওয়াজ দ্য এক্সপ্যানশন অফ ট্রেড। মেন লক্ষ্য কি ছিল? ব্যবসা বাড়ানো, ট্রেড ব্যবসা বাড়ানো। If this could be done without conquest through the help of local rulers who are willing to grant privileges, then territories need not be taken over directly. তা বলছে যদি এই ব্যবসাটা বাড়ানো, এটা যদি যারা লোকাল রাজা ফাজা ছিল তাদের কোনো ঝামেলা ছাড়াই যদি এটা করা যায় ভালো, তাহলে ওরা কোনো কবজা করবে না। ওরা যখন সাথ দিচ্ছে কোনো ব্যাপার নাই, না করলেই কবজা করবে। মানে ডাইরেক্টলি বলছে, ডাইরেক্টলি নেবো না, মানে ইনডাইরেক্টলি ওদের কন্ট্রোলেই থাকছে, সোজা কথা, কিন্তু সোজাভাবে ওরা কন্ট্রোল করবে না। Soon the company discovered that this was rather difficult. আস্তে আস্তে দেখছে ভাই এটা খুব কষ্টকর ব্যাপার হচ্ছে। For even the puppet nawabs were not always as helpful as the company wanted them to be. কেন অনেক সময় এই যে পাপেট নবাব যারা ছিল তারা অতটা তাদের কাজে ছিল না যতটা তারা ভেবেছিল। After all, they had to maintain a basic appearance of dignity and sovereignty if they wanted respect from their subjects. Subjects মানে প্রজা। এই প্রজা কাছ থেকে ভাই কিছু সম্মান টম্মান পেতে গেলে তো কিছু তো করতে হবে। প্রজা বলছে মহারাজ মালিক এটা করবেন না, ওরা ই করছে, তো কিছু দেখাতে গেলে কিছু তো করতে হবে। তো ঠিক আছে তোমরা বলছো 10টার মধ্যে একটাও তো কথা শুনতে হবে লোকেদের কথা রাখার জন্য, হ্যাঁ, সেই জন্য ওরা এরকম করছিল, মানে সব কথা শুনছিল না ব্রিটিশদের। What could the company do? কি করবে? When Mir Jafar protested, the company deposed him and installed Mir Qasim in his place. মীর জাফরুল আস্তে আস্তে কি হলো, বুঝতে লাগলো ভুলটা, ও কিছুটা একটু ভালো হতে লেগেছিল, আর যখনই ভালো হতে লেগেছিল তাকেও ওখান থেকে ডিপোজ মানে ওখান থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় মীর কাসিমকে বসিয়ে দিল। When Mir Qasim complained, he in turn was defeated in a battle fought in Buxar. At Buxar, driven out of Bengal, and Mir Jafar was reinstalled. আবার ওই ঝামেলা, যখন মীর কাসিম আবার ব্রিটিশদের ওদের করতে লাগলো, বিরোধ করতে লাগলো, আবার তাকে যুদ্ধে হারিয়ে দিয়ে আবার মীর জাফরকে নিয়ে এলো। The Nawab had to pay rupees 5 lakh every month, but the company wanted more money to finance its wars and meet the demands of trade and its other expenses. তা বলছে 5 লাখ টাকা প্রতি মাসে দিতে হতো, কিন্তু কোম্পানিকে হচ্ছিল না, আরো চাই যুদ্ধ করার জন্য, এই করার জন্য সব চাই, অন্যান্য খরচার জন্য।
It wanted more territories and more revenue. Aro jayga chahe, aro tax chahe. By the time Mir Jafar died in 1765, the mood of the company had changed. Mir Jafar যখন মারা গেল, এর কোম্পানি মুডটা আস্তে আস্তে পাল্টে গেল। Having failed to work with puppet Nawabs, Clive declared, "We must indeed become Nawabs ourselves." রবার্ট ক্লাইভ দেখছে ভাই খুব ঝামেলা, এবার আমাদের কি আমরাই মানে নবাব মানে আমরাই এবার রাজ করব, আমরাই চালাবো। Finally in 1765 the Mughal emperor appointed the company as the Diwan of the provinces of Bengal. মার্ক করে রাখবে 1765 সালে কোম্পানি বললো আমরা, কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে বেঙ্গলে কে নবাব, আর নবাব নয় কি নাম দিল দিওয়ান, দ্য দিওয়ানি মানে এই যে দিওয়ান হয়ে গেল এটাকে দিওয়ানি বলছে, অন্য দিওয়ানি নয়। allowed the company to use the vast revenue resources of Bengal. এটাতে কি হলো ভাই, কোম্পানি বেঙ্গলে যা অনেকগুলো রিসোর্সেস আছে সেগুলো সব ব্যবহার করতে পারবে। This solved a major problem that the company had earlier faced. এটা একটা পুরনো প্রবলেম সলভ করে দিল যে এখন ওদের কেউ আটকাতে পারবে না, যা কিছু করতে পারবে। From the early 18th century, its trade with India had expanded. ব্যবসা বেড়ে গেল, but it had to buy most of the goods in India with gold and silver imported from Britain. তো ওরা আমাদের ইন্ডিয়া থেকে কি করে কিনতো, ইন্ডিয়া এখানে গোল্ড বা সিলভার দিয়ে কিনতো। This was because at this time Britain had no goods to sell in India. কেন? তখন ব্রিটিশরা ভারতে কিছু বিক্রি করতো না, ওরা কিছু বিক্রি করলে তাহলে এক্সচেঞ্জও হতো, ভাই আমরা এই দিচ্ছি তোমরা এই দাও, কিন্তু করতো না বলে ওদেরকে সোনা চাঁদি দিয়ে কিনতে হতো। The outflow of gold from Britain slowed after the Battle of Plassey. এবার এই পলাশী যুদ্ধ পরে কিন্তু আস্তে আস্তে গোল্ডের যে আউটফ্লোটা মানে ওখান থেকে ইন্ডিয়াতে আসা গোল্ডটা কিন্তু কমে গেল, মানে এবার ওরা আমাদের দেশকে এখান থেকে কিনছে না, নিজের দেশের টাকা আমাদের এখানে নিয়ে আসছে না। and entirely stopped after the assumption of Diwani. আর দিওয়ানি যখন চলে এলো তারপর তো বন্ধই হয়ে গেল পুরো। Now revenues from India could finance company expenses. এবার ভারত থেকে যারা ট্যাক্স পাচ্ছে ওই ট্যাক্সে মানে আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, আর ওই ট্যাক্সের পয়সা থেকে আমাদের কাছ থেকে মাল কিনছে, মানে ওই হচ্ছে মানে আমাদের কাছ থেকে নিয়ে আমাকে দিচ্ছে, আর ওখান থেকে প্রফিটটা নিয়ে তারা নিজের দেশে পাঠাচ্ছে, ওদের দেশ থেকে কোনো টাকা পয়সা নিয়েই আসছে না তারা। এই হয়ে গেল। These revenues could be used to purchase cotton and silk textiles in India, maintain company troops, and meet the cost of building the company fort and offices at Calcutta. মার্ক করে রাখবে কি কি করতো তারা আর্মি মেনটেন করতো, ফোর্ট তৈরি করতো, আর ইত্যাদি যেগুলো বিল্ডিং ফিল্ডিং বানানোর খরচাগুলো এরা মানে বলতে গেলে সবকিছু তারা আমাদের রেভিনিউ থেকেই করতো। মার্ক ইট টিল হিয়ার।